সৌমেন সরকার বলছি। ক্যাম্পাস প্লাসের আরেকটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত। গত 26শে জুলাই থেকে শুরু হয়েছে আমাদের অলিম্পিক। বিভিন্ন দিনে যদিও বিভিন্ন প্রতিযোগিতা থাকলেও যেদিন যেদিন ভারতের খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতা থাকেন তখন আমরা তো একটু বেশি করে দেখেছি, এবং এর সুবাদে ভিনেস ফোগাট আমাদের কাছে একটা অত্যন্ত যাকে বলে হাউস হোল্ড নেম হয়ে গেছে। এবং এর সঙ্গে রয়েছে দীর্ঘশ্বাসের একটা ব্যাপার, যে সাংঘাতিক লড়াই করে রাস্তা থেকে লড়াই করে শেষ পর্যন্ত প্যারিসের কুস্তির ম্যাটে গিয়ে হাজির হলো, তারপরে ফাইনালে উঠে শেষ পর্যন্ত সে কিনা কোনো রকম পদক পাচ্ছে না। ফাইনালে গেলে তো সিলভারটা তো গ্যারান্টিড ছিল, সেটাও পাচ্ছে না। কেন পাচ্ছে না? তার পিছনে রয়েছে আইনি জটিলতা এবং নিয়মকানুনের বেড়াজাল, এবং তার সঙ্গে রয়েছে আরও নানা রকমের কুটকাচালি। সেটা ব্যাখ্যা করার আগে একটু দেখে নেই যে বিনেশ এবার কি এমন করেছিলেন যে গোটা ভারতবাসী তার উপরে সোনার একটা কল্পনা শুরু করে দিয়েছিলেন। আমরা জানতাম যে নীরজ চোপড়া যাচ্ছে, অত শুধু নীরজ চোপড়ায় সোনা জিতবে, বাকিরা সব কেউ কোথাও হয়তো সোনা বা কেউ কোথাও হয়তো রূপো বা একটা ব্রোঞ্জ ফোন জিতলো। পিটি উষা তো বলেই দিয়েছিলেন যে গত টোকিও অলিম্পিকে আমরা 7টা পদক পেয়েছি, এবং এবারে যদি আমরা 10টা পদক পাই তাহলে মনে করবো যে আমাদের যথেষ্ট উন্নতি হয়েছে। যাই হোক, পিটি উষা তার মতো করে তার কথা বলেছেন, কিন্তু বিনেশের কি হলো? বিনেশের ইভেন্ট হচ্ছে 50 কেজি ফ্রিস্টাইল কুস্তি। তিনি যদিও প্রেফার করছিলেন 53, কিন্তু তাকে 53তে ভারতীয় যে সংস্থা তাকে তাদের নিয়মকানুন দেখিয়ে, নিয়মকানুন কী আছে জানি না, দেশের স্বার্থই তো সব থেকে বড়ো ব্যাপার, কিন্তু নিয়মকানুন দেখিয়ে তাকে 53তে লড়তে দেওয়া হয়নি। তাকে লড়তে বলা হয়েছিল হায়দার 57 কেজিতে, যেখানে তিনি অনেক বেশি হার্ড প্রতিদ্বন্দ্বী পাবেন, আর তা না হলে 50 কেজিতে, যেখানে এই ওয়েট রিডাকশনের একটা বিশাল সমস্যা থাকে। একটা ওজন কমিয়ে তারপরে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে যে ধরনের ব্যাপার লাগে, সেটা তো সবসময় স্বাস্থ্যকর না, এবং সবাই যে কোনো মুহূর্তে সেটা হয়তো ফেল করতে পারে। যাই হোক, তা এত সব সত্ত্বেও প্রথম রাউন্ডে, অর্থাৎ কিনা এবারে বলে রাখি যে এই যে কুস্তির যে প্রতিযোগিতা, এই কুস্তির প্রতিযোগিতা কিন্তু 2 দিন ধরে হয়। প্রথম দিনে হয় 3টে বাউট, যারা একের পর এক জিতে যাচ্ছেন তার কথা। ফার্স্ট রাউন্ডে হেরে গেলে আর নকআউট সিস্টেম, তো সেক্ষেত্রে আর দ্বিতীয় ম্যাচের কোনো ব্যাপার নেই। প্রথম ম্যাচটা হচ্ছে রাউন্ড অফ 16, অর্থাৎ কিনা 32 প্রতিযোগী থাকে। রাউন্ড অফ 16, এখানে যারা জিতবেন তারা পরবর্তীকালে উঠে যাবেন রাউন্ড অফ 8, অর্থাৎ কিনা কোয়ার্টার ফাইনালে। আর তারপরে সেই দিনই কিন্তু সেমিফাইনালটা হয়ে যাবে রাউন্ড অফ 4, অর্থাৎ কিনা প্রথম দিনে 3টে প্রতিযোগিতা, 3টে খেলতে হবে, এবং যদি কেউ একের পর এক জিততে থাকে তাহলে আউট হয়ে গেলে, যখন আউট হবে তখন তো তার জন্য প্রতিযোগিতা শেষ। তো বিনেশ প্রথম যে ম্যাচ ছিল, অর্থাৎ রাউন্ড অফ 16 প্রি কোয়ার্টার ফাইনাল, তাতে যাকে হারিয়েছেন তাকে হারানোর কথা কেউ চিন্তাও করতে পারেনি। তার নাম হচ্ছে ইউই সুসাকি। এই সুসাকি গত 3বারের অলিম্পিক চ্যাম্পিয়ন। শুধু তাই নয়, যে বহু বছর অন্তত বহু 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 আন্তর্জাতিক ম্যাচে তিনি কিন্তু অপরাজিত, এবং সুসাকি এগিয়েও ছিলেন, কিন্তু লাস্টের 10 সেকেন্ডে বিনেশ তাকে যেভাবে কাট করে জিতে গেলেন, সেটাতে সুসাকি নিজেও চমকে গেছেন যে এইভাবেও কুস্তি হয়। যাই হোক, তার 2 ঘন্টার মধ্যে কিন্তু তাকে নেমে পড়তে হলো ইউক্রেনের ওকসানা লিভাচের এগেনস্টে কোয়ার্টার ফাইনালে, এবং ওকসানা কিন্তু ভালো ফাইট দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কি আগে পিছে করতে করতে 7-5 পয়েন্টে কিন্তু বিনেশ তাকে হারিয়ে দেন। এরপরে 4-5 ঘন্টা পরে কিন্তু তৃতীয় ম্যাচ আসে কিউবার গুজম্যানের এগেনস্টে, এবং গুজম্যানের এগেনস্টে আমরা সবাই ভেবেছিলাম মধ্যে কিউবান যে প্রতিদ্বন্দ্বীর এগেনস্টে আর পারবে না সেমিফাইনালে, কিন্তু সেই সেমিফাইনালে কিউবান প্রতিদ্বন্দ্বী ওর এগেনস্টে কোনো প্রতিযোগিতাই করতে পারেনি। শেষ পর্যন্ত 5-0 পয়েন্টে হেরে কিউবান প্রতিযোগী বিদায় নিল,
এবং ফাইনালে উঠে গেল। উল্টো দিকে রয়েছে সারা হিলডারব্র্যান্ড মানে আমেরিকান একজন প্রতিযোগী। তো এরপর থেকেই শুরু হচ্ছে মুশকিল। পরের দিন সকালবেলা 7:30টার সময়তে দ্বিতীয়বার ওয়েট নেওয়ার যে ব্যাপার ছিল, সেই দেখা গেল যে তার ওজন 50 কেজি পেরিয়ে আরও 100 গ্রাম বেশি আছে। অতএব তাকে একটা ডিসকোয়ালিফিকেশন লেটার আইওসি পাঠিয়ে দিল। অ্যাকচুয়াল ব্যাপারটা কী হয়েছে? অ্যাকচুয়াল ব্যাপারটা হয়েছে যে তিনটে লড়ার পরে একটা শরীরের তো স্বাভাবিক কিছু চাহিদা থাকে, খাবার, জল বা অন্যান্য নিউট্রিয়েন্ট যে সমস্ত ড্রিঙ্ক, লিকুইড, এগুলো তো তার প্রয়োজন আছে। তো এবং এগুলো খেলে এবং কিছু রেস্ট নিলে অটোমেটিক্যালি ওজন কিছুটা তো বাড়বে। সেটাই তো হচ্ছে এনার্জি রেস্টোরেশন হয়। এনার্জি রেস্টোরেশন প্রসেসে সবারই তো এনার্জি তো কিছু কমবে, কিন্তু যাই হোক বাড়বে, কিন্তু মানে এখানে বেড়ে যাওয়াটা হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার। কারণ তাহলে তুমি আর প্রতিযোগিতাতে থাকতে পারবে না যদি ওয়েট গ্রুপের বাইরে চলে যাও। তারপরে হচ্ছে কি, সারা রাত ধরে না খেয়ে, সন্ধ্যাবেলা কিছুটা খেয়েছে, সারা রাত ধরে না খেয়ে না ঘুমিয়ে সারা রাত ধরে সাইকেল চালিয়েছে, চুল কেটেছে, ওজন কমাতে হবে, কেটে হাতের রক্ত বার করে দিয়েছে, নিজেই নিজেকে শারীরিকভাবে অত্যাচার করে করে তারপর চেষ্টা করে দেখা গেল যে তার ওজন কিন্তু আর কমল না। অতএব তাকে ওই অতিরিক্ত ওজন নিয়েই যেতে হলো। আবার পরের দিন সকালে ওখানে নিয়ম হচ্ছে যে দুদিনই, যিনি মেডাল রাউন্ডে উঠেছেন তাকে দুদিনই ওয়েট পরীক্ষায় নামতে হবে। তা ইনি তো মেডাল রাউন্ডে আছেন, তাহলে ফাইনালে অত দ্বিতীয় দিনও হতে হবে। এবং যদি দ্বিতীয় দিনে যদি ফেল করেন তাহলে কিন্তু প্রথম দিনের রেজাল্টগুলোও বাতিল। এটা হচ্ছে আন্তর্জাতিক যে কুস্তি সংস্থা ইউনিভার্সাল যে ওয়ার্ল্ড রেসলিং, UWW, ইউনিভার্সাল ওয়ার্ল্ড রেসলিং, তা এটা হচ্ছে তাদের নিয়ম। যে এই নিয়মের ব্যাপারটা আরও অন্যান্য খেলাতেও কিন্তু এই ধরনের ওয়েট গ্রুপ আছে, কিন্তু আপাতত বিন্যাসের ব্যাপার নিয়ে কথা বলছে জন্য এটার মধ্যে সীমাবদ্ধ থাকি। তো 50 কেজির থেকে যেহেতু বেশি হয়ে গেছে, অতএব দ্বিতীয় দিনের যে ওয়েটের ফলে হচ্ছে কি প্রথম দিনের রেজাল্টও বাতিল। এবং গোটা দেশের 7 অগাস্ট সন্ধ্যাবেলা যখন আমরা প্রথম স্বর্ণপদকের জন্য প্রস্তুত হচ্ছিলাম, তখন দেখা গেল যে না, স্বর্ণপদক তো নেই, আসছে মানে কোনো পদকই হবে না। কারণ সিদ্ধান্ত নিয়েছে যে তার শুধু রৌপ্য পদক কিনে না হবে না তাই নয়, তাকে যে ক্যান্ডিডেট, যে প্রতিযোগিতার যে তালিকা, তাতে তাকে সর্বনিম্নে রাখা হবে। অর্থাৎ তাকে শাস্তি দেওয়া হলো। এমন একটা আইন বানিয়েছে যে আইনের ফলে যে ন্যাচারাল যে যুক্তি, সেখানে কোনো কাজ করছে না। আইনের দোহাই দিয়ে কখনো ন্যাচারাল যুক্তিকে অস্বীকার করা হবে। যাই হোক, প্রথমে তো পিটি ঊষার নেতৃত্বে যারা ওখানে ছিলেন ভারতের কর্তা ব্যক্তিরা, তারা তো প্রথমে কিছুটা তো আলোচনা করে নিয়ে আইওসির কাছে প্রথমে অ্যাপিল করেন যে এই সামান্য পার্থক্যের ব্যাপারটা রয়েছে এবং এটা তো শারীরিক প্রক্রিয়ার মাধ্যমে এমন কোনো গর্হিত অপরাধ করেনি যার ফলে এই ওনার এই ওজন তো শারীরিক প্রক্রিয়ার ফলেই তো বেড়েছে। এবং এর জন্যে যে দ্বিতীয় কোনো প্রতিযোগী যে কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে ব্যাপারটা না, তার তো কোনো আনফেয়ার ডিসঅ্যাডভান্টেজ তো তাদের হয়নি, তাহলে এই শাস্তি দেওয়া হচ্ছে কেন? কিন্তু আইন দেখিয়ে ভারতের যে মানে অনুরোধ, সেটাকে পত্রপাঠ বাতিল করে দেওয়া হয় এবং সঙ্গে সঙ্গেই আপিল করা হয় ক্যাসে। হোয়াট ইজ ক্যাস? ক্যাস হচ্ছে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস। এইখানে এটা হচ্ছে আইওসির আন্ডারে একটা সংস্থা, বিচার বিভাগীয় সংস্থা। এটা জেনারেল যে লয়ের ব্যাপার নয়, যেহেতু বিভিন্ন জায়গাতে খেলাধুলা সংক্রান্ত ডিসপিউট বেড়ে আছে, বিভিন্ন কোর্টে যেতে হচ্ছে। অতএব বিভিন্ন যে অ্যাসোসিয়েশন বা ওয়ার্ল্ড বডি আছে স্পোর্টসের এবং অলিম্পিক অ্যাসোসিয়েশনগুলো আছে, তারা নিজেরা মিলে ঠিক করলো যেন এরকম একটা বিচার সংস্থা করা হবে এবং তার যে সিদ্ধান্ত তারা সেটা মেনে নেবে। এই নিয়েই কিন্তু এইভাবেই কিন্তু ক্যাসের উৎপত্তি হয় এবং ক্যাস শুরু হয়েছিল 1984 সালে
2004-এ এই লেটেস্ট ফর্মে কিন্তু ক্যাশ আত্মপ্রকাশ করে। ক্যাশের দুই ধরনের কেস নেওয়া হয়, একটা হচ্ছে যেগুলো কমার্শিয়াল কন্ট্রাক্ট রিলেটেড, অর্থাৎ ধরো রোনাল্ডো বলছে যে আমাকে আমার যে টাকা পয়সা যেটা প্রাপ্য ছিল সেটা দেওয়া হয়নি, বা অমুক ক্লাব থেকে ট্রান্সফার ফি, এই যেখানে টাকা পয়সার ব্যাপার জড়িত আছে সেইগুলোর জন্য হচ্ছে কমার্শিয়াল কন্ট্রাক্ট। এইখানে এই বিচার বিভাগের জন্য এই বিচারের জন্য কিন্তু কস্ট পে করতে হবে কিন্তু লিটিগ্যান্টকে। আইওসি আইওসি দেবে কিন্তু সংস্থার হয়ে যে খরচা, কিন্তু যে ক্যান্ডিডেট যে অ্যাপ্লিক্যান্ট তাকে তার পয়সা দেবে। কিন্তু অলিম্পিকের আরেকটা যে ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে ডিসিপ্লিনারি। এই যে কাউকে সাসপেন্ড করা হয়েছে, কি কাউকে খেলতে দেওয়া হচ্ছে না, বা এই ধরনের ব্যাপার ট্যাপার আছে, এগুলো হচ্ছে ডিসিপ্লিনারি ব্যাপার। এই বিনাশের কেসটা কিন্তু ডিসিপ্লিনারি, এর জন্য কিন্তু কোনো টাকা পয়সা কিছু লাগে না, এবং এর জন্য যাবতীয় যা কস্ট সেটা কিন্তু আইওসি দেয়। এইবারে ব্যাপারটা হচ্ছে যে এই ক্যাশ তারা নিরপেক্ষ সংস্থা কেনা, এটা নিয়ে কিন্তু প্রচুর অভিযোগও জমা পড়েছে। যে ধরুন আইওসি পয়সাতে যে সংস্থা চলছে সেই সংস্থাকে আইওসির এগেনস্টে জাজমেন্ট দেয়নি যে কিছু কিছু তা নয়, দিচ্ছে, কিন্তু সেগুলো এমনই তুচ্ছ তুচ্ছ কিছু ব্যাপার যে আইওসির লোকেরা এখন স্পষ্টভাবে বলে দিচ্ছে যে রেজাল্টে কীভাবে জানা আছে, ভারতের পক্ষে কোনো পদক পাওয়া সম্ভব নয়। কিন্তু যাই হোক, ভারত তো তা সত্ত্বেও তো ছেড়ে দিচ্ছে না, যে মাঠে মধ্যে প্লেয়াররা যতটুকু লড়াই করছে, 5 জন তো ফোর্থ প্লেস পেয়ে চলে আসছে, ব্রোঞ্জ মেডেল হারিয়ে এসছে, এবং তারা শুধু খেলাতে ঠিকমতোভাবে খেলতে না পারার কারণেই তারা এরকম পদক হারিয়ে চলে এসেছে। কিন্তু ভারত সরকারের যে প্রতিনিধিরা, যে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, তারা কিন্তু যথেষ্ট সাংঘাতিকভাবে এখানে একটা ফাইট দিচ্ছেন। একটা বিশাল বড় একটা লিগাল টিম তৈরি করেছেন, যে লিগাল টিম কিন্তু ক্যাশে গিয়ে অ্যাপিল করলো। ক্যাশে যে বিনেশ যে অ্যাপিলটা করেছে, সেই অ্যাপিলে কী ছিল? প্রথমে বলা হয়েছিল যে যে অর্ডারটা যেটা করা হয়েছে সেই অর্ডারটা যেন, অর্থাৎ কিনা এই কুস্তি সংস্থা বা আইওসি তাকে যে ডিসকোয়ালিফাই করেছে সেই অর্ডারটা যেন বাতিল করে তাকে ফাইনালে খেলতে দেওয়া হয়। কিন্তু আইওসি বলছে যে, ক্যাশ বলছে যে তাদের যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থাতে কিন্তু মানে প্রথমে যার এগেনস্টে অভিযুক্তকে প্রথমে কিন্তু তার কথা বলার সুযোগ দিতে হবে। কিন্তু যেহেতু ফাইনাল খেলার সময়ের মধ্যে এই শুনানি করা সম্ভব নয় এবং শিডিউলকে ডিস্টার্ব করা যাবে না, এই জন্য কিন্তু এই ব্যাপারে তারা এন্টারটেন করতে অস্বীকার করে, এবং বিনেশ কিন্তু এ ব্যাপারে আর কোনো পিড়াপিড়ি করেননি, করে দ্বিতীয় একটি অ্যাপিল করেছে। সেই অ্যাপিলে বলা হচ্ছে যে তার যে প্রাথমিক যে প্রথম দিনের যে প্রতিযোগিতা, সেটা তিনি তো লফুল প্রতিদ্বন্দ্বী ছিলেন, এবং তারপরে তিনি একটি রূপো পদক জিতেছেন। তাহলে সেই রূপো পদকটা যেন কেড়ে না নেওয়া হয়, এবং তাকে যেন জয়েন্ট সিলভার উইনার হিসেবে ডিক্লেয়ার করা হয়। তো এইটা হচ্ছে ব্যাপার যেটা আপাতত পেন্ডিং রয়েছে ক্যাশের সামনে। এবার ক্যাশ একটা কিন্তু বার করেছে, মিডিয়া রিলিজ বার করেছে আজকে 9 অগস্ট সন্ধ্যাবেলা, যখন এই রেকর্ডিংটা করছি তখন এই মিডিয়া, এই দেখুন দেখাচ্ছি, মানে ক্যাশের কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টসের যে মিডিয়া, সেই মিডিয়া রিলিজে কী বলছে, যে এখানে কেসের নাম হচ্ছে CISOG 24/17 ভিনেস ফোগাট ভার্সাস ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং অ্যান্ড ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। তখন এখানে দুটো পার্টি করা হচ্ছে, একটা হচ্ছে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং অর্থাৎ কুস্তির সংস্থা, এবং আইওসি, যেহেতু আইওসির আন্ডারে এই অলিম্পিকটা হচ্ছে। An application was filed at the CAS ad hoc division at 16:45 CEST. CEST মানে হচ্ছে সেন্ট্রাল ইউরোপ সামার টাইম। On 7th August 2024, অর্থাৎ কিনা 7th August 2024 সাল বিকেল 4:45 নাগাদ ক্যাশের যে অ্যাডহক ডিভিশন, ওখানে কিন্তু একটা চটজলদি একটা সিদ্ধান্ত বলা আছে, সেটা তো যেহেতু হয়নি, অতএব একটু সময় নিয়ে যেটা করা হবে সেই কেসই কিন্তু এখানে ফাইল করা হয়েছে। বাই অ্যান ইন্ডিয়ান রেসলার ভিনাস ফোগাট, দি অ্যাপ্লিক্যান্ট, মানে ভিনাস ফোগাটকে এখানে বলা হচ্ছে দি অ্যাপ্লিক্যান্ট, in relation to the decision taken by the United World Wrestling, অর্থাৎ কিনা কুস্তি সংস্থা যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রতিবাদ জানিয়ে এখানে তিনি একটা আবেদনপত্র জমা করেছেন। বিকজ অফ আর ফেইল্ড সেকেন্ড ওয়ে ইন, তিনি তো মানে
ডিসকোয়ালিফাইড হয়েছেন অতিরিক্ত ওজনের কারণে, সেই ব্যাপারে তার প্রতিবাদ জানিয়ে তিনি অ্যাপ্লিকেশনটা দিয়েছেন। এবং বিফোর দি গোল্ড মেডাল ম্যাচ অফ দি ওমেন্স ফ্রি স্টাইল কম্পিটিশন, অর্থাৎ কিনা তিনি জমা দিয়েছিলেন কিন্তু যাতে এটা এই যে মিডিয়া রিলিজ বলছে যে তার অ্যাপ্লিকেশনটা কিন্তু ছিল এই গোল্ড মেডাল ম্যাচের আগে যাতে তাকে খেলতে দেওয়া হয়, কিন্তু সেটা তো দি অ্যাপ্লিক্যান্ট ইনিশিয়ালি সট এ ডিসিশন অফ ক্যাশ অ্যাডহক ডিভিশন অ্যানিউলিং দি চ্যালেঞ্জড ডিসিশন অ্যান্ড অর্ডারিং অ্যানাদার ওয়ে ইন বিফোর দি ফাইনাল ম্যাচ, অর্থাৎ ম্যাচের আগে আরেকবার যেন তার ওজন পরীক্ষা করা হয় সেই আবেদন নিয়ে। দি ক্যাশ অ্যাডহক ডিভিশন প্রসিডিউর ইজ ফাস্ট, ক্যাশের যে সিস্টেম সেটা কিন্তু খুব ফাস্ট, বাট ইট ওয়াজ নট পসিবল ফর এ ডিসিশন অন দি মেরিটস, কিন্তু মেরিটে কোনো ডিসিশন দেওয়া সম্ভব নয় 1 ঘন্টার মধ্যে, কারণ অভিযুক্ত পক্ষকেও তার কথা বলার সুযোগ দিতে হবে, সেই সময়টা তো নেই। দি ম্যাটার হ্যাজ বিন রেফার টু ডক্টর অ্যানাবেল বেনেট। অ্যানাবেল বেনেট মানে একজন হচ্ছেন ওখানকার আরবিট্রেটর, তার কোর্টে কিন্তু এটা দিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেছেন যে 9 তারিখে এই অ্যাপ্লিকেশনটা গৃহীত হয়েছে এবং শুনানি করে অলিম্পিক শেষ হওয়ার আগে তিনি তার সিদ্ধান্ত জানাবেন। এইবারে একটুখানি বলে নিই যে ওয়েট রিডাকশনটা কী ব্যাপার। ওয়েট রিডাকশন মানে ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা এই ধরনের যে ওজনের যে ক্যাটেগরি আছে সেখানে দেখা যায় যে প্রত্যেকে যে যার ওজন তার থেকে নিচের ক্যাটেগরিতে তারা নামতে চায়, কারণ ওয়েট রিডাকশন ইজ ইজিয়ার দ্যান ওয়েট গেন। তা এখানে নানারকম পদ্ধতিতে তারা ওয়েট রিডাকশন করেন এবং অনেকেই বিশ্বাস প্রকাশ করেছেন মাত্র 100 গ্রাম কমানো গেল না কেন, তাহলে সাপোজ স্টাফটা কী করছিল, যাই হোক সেটা অন্য কথা। তো কীভাবে ওয়েট রিডাকশন করে, ওয়েট রিডাকশন করে কিন্তু খাবার পুরোপুরি বন্ধ করে দিয়ে, জল পুরোপুরি বন্ধ করে দিয়ে যাতে শরীরে জলীয় ভাব না থাকে, তারপরে ঘামের মধ্যে যাতে তাকে থাকতে হয়, সোয়েটিং হলে শরীর থেকে জল বেরিয়ে যায়, এই জন্য সোনা বাথ নিতে হয়। তো ভিনেস তো সব কিছু করেছিল। 3টে ফাইটের পরে বেচারা কিছুটা তো খেতে তো হবে, নাহলে তো শরীরটা তো ভেঙে যাবে, তাহলে লড়বে কোত্থেকে। তারপর তো তার তো কিছু লিকুইড বা ড্রিঙ্কসের যেটা নিউট্রিয়েন্ট এনার্জি রেস্টোরেশন তো ব্যাপার আছে, এবং তার ফলে সন্ধ্যাবেলা ওজন গিয়ে দাঁড়ালো 52.7 কেজি। 52.7 কেজি ইজ মাচ অ্যাবাভ দি 50 কেজি মার্ক, এবং সেই জন্য সারা রাত ধরে সে সাইকেল চালালো, চুল কাটলো, হাতের শিরা কেটে রক্ত বার করে দিল যাতে ওজন কিছুটা কমে, কিন্তু ওজন কিন্তু কমলো না। এবারে পরের দিন সেই অবস্থাতেই তাকে যেতে হলো ওজনের ব্যাপারে, তা ওয়ে ইন বলে। এইখানে নিয়ম হচ্ছে যে যারা মেডাল রাউন্ড উঠবে তাদের 2 দিনই তো ওয়ে ইন করতে হবে। তো প্রথম দিনে ওয়ে ইন হয়েছিল, ঠিক আছে 49.9 কেজি ছিল, কিন্তু দ্বিতীয় দিনে দেখা গেল 50.1 কেজি, অর্থাৎ কিনা প্রথম দিনের তুলনায় যখন তিনি ওজন করতে গেছেন তখন তার 200 গ্রাম ওজন বেশি হয়েছে। তো এই হচ্ছে তার ব্যাপার। অতএব বিনেশ কিন্তু আবেদন জানালেন যে তাকে যেন জয়েন্ট সিলভার মেডেল দেওয়া হয়। এইবারে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে যে লিগাল টিম এর এগেনস্টে কীভাবে কী যুক্তি সাজিয়েছে। আগে একটু বলে নিই যে লিগাল টিমে কারা কারা রয়েছে, তাহলে বুঝবেন যে এই ব্যাপারটা কতটা গুরুত্ব দিয়ে আইওএ লড়ছে। সিনিয়র অ্যাডভোকেট হরিশ সালভের নাম তো আমরা সবাই জানি অ্যাডভোকেট হিসেবে তিনি কেমন, এবং তার সঙ্গে আরেকজন রয়েছেন ভারতীয় বিদুষপথ সিংহানিয়া। ইনি এই স্পোর্টস ডিসপিউটে ভারতে অত্যন্ত বিখ্যাত একজন লয়ার, এবং রয়েছেন আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষজ্ঞ অনেক কিছু বিদেশি যে এক্সপার্ট আছেন, যেমন এখানে নাম দেখতে পাচ্ছি জোয়েল মনলুইস, এস্টেলা ইভানোভা, হাবিনে এস্টেলাকিম, চার্লস স্যামসন। এরা হয়তো জজ নয়, কিন্তু এরা বিভিন্ন ক্ষেত্রে এরা হচ্ছে বিশেষজ্ঞ, এদের কথা কিন্তু মেনে চলে এই ক্যাশ সংস্থা। সেই জন্যই এরা অ্যামিকাস কিউরি হিসেবে অনেক ক্ষেত্রে কাজ করেছে, কিন্তু আবার কিছু মানে এদের মধ্যে 2 জন আছেন যারা কিন্তু ভিনেসের হয়ে কিন্তু পক্ষ নিয়ে কিন্তু কাজগুলো করছেন, এবং এরা কাজ না করলে তো কখনোই এই সম্ভব হয় না যে ভিনেস তো আর নিজে তো আর এই কোর্ট কাছারি এগুলো তো করতে পারবে না। তো তারা ভিনেসের হয়ে কী যুক্তি সাজিয়েছেন।
On the morning of 6th August 2024 at 7:30 am, an official weight verification had been made with a result of 49.9 kg in the presence of Oshini Patil, physiotherapist, and Akos Ola, the coach. অর্থাৎ এই দুজনের উপস্থিতিতে ওই বিনেশের ওজন পরীক্ষা হয় এবং দেখা যায় যে 49.9 কেজি হচ্ছে। ওই যে দুদিন হয় তার প্রথম দিনে তার ওজন হচ্ছে 49.9 কেজি, অর্থাৎ পারফেক্টলি, এবং তাকে লড়তে দেওয়া হলো। কিন্তু she entered the final of 2024 Olympics in Paris after her victory in the wrestling competition, all held on 6th August 2024 at Champ de Mars Arena at McBee. Venus fought 3 difficult competitions on the same day, 3টে ম্যাচ খেলতে হয়েছে একই দিনে, and was obliged to drink and eat for hydration, এবং শরীরের যে চাহিদা মেটানোর জন্য তাকে ড্রিঙ্ক এবং ফুড দুটোই নিতে হয়েছে, and it is only this way that humanly she would be able to continue to participate in the physically demanding wrestling competition. ঠিকই তো, না খেলে, জল না খেলে, খাবার না খেলে চলবে, এবং তার জন্য ওজন কিছুটা বেড়ে যায়। সকাল 9:11 7th August, অর্থাৎ কিনা ফাইনালের দিন সকালবেলা, দি অ্যাথলেট রিসিভড এ ডিসকোয়ালিফিকেশন লেটার ইস্যুড বাই দি IF delegate for being overweight by 100 grams, and according to Article 11 of the International Wrestling rules, Vinesh ইন্ডিয়া ফেইল্ড সেকেন্ড ওয়ে ইন, অর্থাৎ কিনা ওইখানে ডিসকোয়ালিফিকেশনে লিখে দেওয়া হলো যে আর্টিকেল 11 অফ দি ইন্টারন্যাশনাল ওয়ে ও রেসলিং রুল অনুযায়ী বিনেশ কিন্তু তিনি তার যে কম্পিট করার জন্য তিনি অযোগ্য বলে বিবেচিত হলেন। তারপরে কি হলো, দি ইম্পারেটিভ অফ দি প্রিজার্ভিং হেলথ অ্যাথলেটস হেলথ হুইচ ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ লেগ স্পোর্টিভ অফ মাস্ট টেক প্রিসিডেন্স। বলছে যে যত আইনে যাই থাক না কেন, মানুষের শরীরের যে চাহিদা, সেই চাহিদা পূরণের ব্যাপারটাকে কিন্তু সব থেকে আগে গুরুত্ব দিতে হবে। দি এক্সেস ওয়েট অফ 100 গ্রাম ইজ এক্সট্রিমলি নেগলিজেবল, রিপ্রেজেন্টিং অ্যারাউন্ড 0.1 to 0.2 অফ দি অ্যাথলেটস ওয়েট। অর্থাৎ এখানে একটা অ্যাথলেটের 0.1 বা 2%, মানে 50 কেজি ওজনে একজন অ্যাথলেটের মাত্র 0.01 বা 0.1 বা 0.2% যে পার্থক্য হচ্ছে মাত্র 100 জন্য কি সত্যি রিয়ালি কোনো পার্থক্য হয়? অ্যান্ড ক্যান ইজিলি বি কজড বাই ব্লোটিং অফ এ হিউম্যান বডি ডিউরিং সামার। এখন তো প্যারিসের সামার, তো সামারের সময় তো ব্লোটিং হয়, তারপরে জল জমে থাকে, সেই জলের জন্য কি মানে তাকে শাস্তি দেওয়া হবে শারীরিক বৃত্তির জন্য? ইট ক্যান অলসো বি ডিউ টু মাসল মাস ইনক্রিজ, মাসল বৃদ্ধি পেয়েছে, এটা স্পোর্টস মেডিসিনের ব্যাপার। যে নেচারের যে এগেনস্টে গিয়ে তার এগেনস্টে রুল করতে হবে, এবং প্রথম দিনে যখন ওজনে তিনি ঠিক ছিলেন, তাহলে তার যে প্রাপ্য যে সিলভারটা সেটা কেন কেড়ে নেওয়া হবে? দি কন্ডিশন আন্ডার হুইচ শি রিগেইনড ওয়েট আফটার হার ফার্স্ট ফাইটস ক্লিয়ারলি শোজ দ্যাট দিস ওয়াজ নট এ কেস অফ এক্সেস ওয়েট প্রোভাইডিং এনি অ্যাডভান্টেজ হোয়াটসএভার, এবং এর জন্য তিনি যে কোনো এক্সট্রা অ্যাডভান্টেজ পেয়েছেন ব্যাপারটা তো তা না, বাট মিয়ারলি দি ইমপ্লিমেন্টেশন অফ দি ক্লাসিক অ্যান্ড এসেন্সিয়াল রিকভারি প্রসেস। এটা হচ্ছে শরীরের যে রিকভারি প্রসেস, এই রিকভারি প্রসেসের অঙ্গ হিসেবে তার ওজন সামান্য কিছু বৃদ্ধি পেয়েছিল। ফাইনালি ইট শুড বি রিমেম্বার দ্যাট ক্যাস মাস্ট আপহোল্ড ফান্ডামেন্টাল রাইটস অফ অ্যাথলেটস, অর্থাৎ এখানে অ্যাথলেটসের যে ফান্ডামেন্টাল রাইট হচ্ছে যে শরীরকে রক্ষা করা, তার এগেনস্টে কিন্তু ক্যাশ কোনোরকম অর্ডার দিতে পারে না। দি ক্যাশ মাস্ট অলসো রুল ইন অ্যাকর্ডেন্স উইথ দি প্রিন্সিপলস অফ প্রপোর্শনালিটি। এই সমস্ত আনুপাতিক ব্যাপারগুলোকে বিচার বিশ্লেষণ করে কিন্তু ক্যাশকে অর্ডার দিতে হবে। দেয়ার উড বি এ ম্যানিফেস্ট ডিসপ্রপোর্শন বিটুইন দি লেভেল অফ এক্সেস হুইচ এক্সক্লুডস এনি অ্যাটেম্পট অ্যাট ফ্রড অর ম্যানিপুলেশন অফ দি অ্যাথলেট। অর্থাৎ দেখতে হবে যে অ্যাথলেট যাকে এই ডিসকোয়ালিফাই করা হচ্ছে তিনি কি কোনো রকম অসৎ উপায় অবলম্বন করেছিলেন, যার ফলে তার প্রতিদ্বন্দ্বীরা অতিরিক্ত পরিমাণে ডিসঅ্যাডভান্টেজে ছিলেন। তো এই হচ্ছে ভিনেসের পক্ষের যুক্তি। এইবারে
ইউনাইটেড ওয়ার্ল্ড ইউনিভার্সাল ওয়ার্ল্ড ওয়েট লিফটিংয়ের রেসলিংয়ের রুল কি বলছে? The United World Wrestling Competition Rule stipulates that a wrestler's result would be annulled. ইউডব্লিউডব্লিউ বলছে, কুস্তি সংস্থার রুল অনুযায়ী বলছে যে একজন রেসলারের যে রেজাল্ট আছে সেটা কিন্তু বাতিল হয়ে যাবে ইফ দে ডু নট মেক দি ওয়েট অন আইদার ডে অফ দি কম্পিটিশন। দুদিনই তাকে ওজন যে ইয়েটা আছে কি বলে পরীক্ষা আছে, দুদিন ওজন পরীক্ষাতে তাকে কিন্তু পাস করতে হবে, তা নাহলে কিন্তু তার পূর্ববর্তী সমস্ত খেলার যে রেজাল্ট সমস্ত রেজাল্ট কিন্তু বাতিল হয়ে যাবে। Fogat was disqualified from the competition for being 100 gram over the stipulated 50 kg on the second day of our competition. দ্বিতীয় দিনে কম্পিটিশনে আগে তার ওজনে যেহেতু 100 গ্রাম বেশি হয়েছে সেই জন্যই কিন্তু তিনি বাদ পড়েছেন। এবারে অনেকে বলেছেন, আচ্ছা ফোগতকে যদি দেখানো হতো যে তিনি আহত বা তিনি অসুস্থ, তিনি নামতে পারছেন না, তাহলে তো অন্তত সোনার রূপটা তো সোনা না হোক অন্তত রূপটা তো থাকতো। কিন্তু এখানেও একটা মুশকিল হচ্ছে কি, এখানে ইউডব্লিউডব্লিউ অর্থাৎ কিনা ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংয়ের যে নিয়ম তাতে ব্যাপারটা হচ্ছে তুমি আহতই থাকো বা তোমার শরীর খারাপ হোক তোমাকে ওজনে কিন্তু যেতেই হবে। অর্থাৎ কিনা ওজনের যে পরীক্ষাটা সেই পরীক্ষাটা এড়িয়ে কিন্তু কোনো অ্যাথলেটের পক্ষে থাকা সম্ভব নয়, এবং তিনি যদি কোনো কারণে যদি ওজন পরীক্ষা যদি এড়িয়ে যান তাহলে কিন্তু তার আগের যে সমস্ত রেজাল্ট কিন্তু বাতিল হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে এখন যে লড়াইটা হচ্ছে, যে চাইছে যে আমাকে জয়েন্ট সিলভার উইনার হিসেবে ডিক্লেয়ার হবে, এটা কতটা সম্ভব আইন অনুযায়ী? Thomas Bach, the president of International Olympic Committee, said that it was unlikely to have 2 silver medals awarded. আচ্ছা, এটা প্রায় অসম্ভব যে কোনো একটা কম্পিটিশনে 2টো সিলভার মেডাল দেওয়া হবে। ইফ ইউ আস্ক জেনারেলি অফ হ্যাভিং 2 silver medals in one category, then my answer is no. অর্থাৎ কিনা 2টো পাওয়া সম্ভব কিনা আমাকে জিজ্ঞেস হলে আমি কিন্তু উত্তর দেবো। দেয়ার আর রেগুলেশনস অফ ইন্টারন্যাশনাল ফেডারেশনদের নিজস্ব আইন কানুন আছে, দ্যাট হ্যাভ টু বি ফলোড, অ্যান্ড দি ইন্টারন্যাশনাল ফেডারেশন in United World Wrestling was taking this decision. অর্থাৎ কিনা ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং যে সিদ্ধান্তটা নিয়েছে সেই সিদ্ধান্ত একটা ফেডারেটিং ইউনিট হিসেবে তার নেওয়ার অধিকার আছে এবং সে লিগালি সেই সিদ্ধান্তটা নিয়েছে। অর্থাৎ এক্ষেত্রে তার বক্তব্য যে 2টো মেডাল, তো যেহেতু বিচারে এখনও প্রক্রিয়া শেষ হয়নি তিনি সেই জন্য এখন কিছু বলছেন না, কিন্তু তার বক্তব্য হচ্ছে এটা সম্ভব না। তো দেখা যাক যে কি হয়। এইবারে বলছে দি কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টস said on Friday that Venus Fogat matter has been referred to Dr. Annabel Bennett, SC Australia, sitting as a sole arbitrator. অর্থাৎ কিনা এই কেসের বিনেশের কেসের আর্বিট্রেটর হচ্ছে এই ডক্টর অ্যানাবেল বেনেট, এবং তিনি বলেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব জাজমেন্ট দিয়ে দেওয়া হবে। সেটা আজকেও হতে পারে, আবার 2 দিন পরেও হতে পারে, বাট অলিম্পিক শেষ হওয়ার আগেই। তাহলে এই যে রৌপ্য পদক পাওয়ার ব্যাপারটা তো ঝুলে রইল, কিন্তু এর সঙ্গে আরও 2টো ব্যাপার কিন্তু ইম্পর্ট্যান্ট, যেটা শুধু বিনেশ নয় গোটা ওয়ার্ল্ড বডির জন্য। ধরুন বিনেশ জিতে গেল, তাহলে দ্বিতীয় দিনে যে ওজন পরীক্ষা হয়েছে তাহলে এই যে ব্যাপারটা, তাহলে রেগুলেশন থেকে এই ব্যাপারটাকে বাদ দিতে হবে। আর তা না হলে আরেকটা যেটা করতে হয় সেটা হচ্ছে যে এই যে ওজন কমানোর জন্যে যে খেলোয়াড়রা যে ধরনের পদ্ধতি অবলম্বন করেন সেটা মেডিকেল সায়েন্স অনুযায়ী অত্যন্ত অস্বাস্থ্যকর। একটা জেনারেল ডিসিপ্লিন নিশ্চয়ই থাকবে, কিন্তু
আজকে আমার ওজন হচ্ছে 55 কেজি, কাল সকালে ওটা 50 কেজি হয়ে গেল। এই যে মুহূর্তের মধ্যে সেন ওয়ার্নের কথা তো মনে আছে, ওজন কমাতে গিয়ে সেন ওয়ার্ন মারা গেছে। তাহলে এই যে ওয়েট ক্যাটেগরিতে যে এত ধরনের যে নিখুঁত আইন মানার যে ব্যাপারটা বলা হচ্ছে, তা তো ফেডারেশনগুলো তো খুনির মতো মানে আচরণ করছে। অস্বাস্থ্যকর সমস্ত তুমি যেভাবে আচরণ করো না, ড্রাগ না নিয়ে আর যে কোনো পদ্ধতিতে তুমি তো ওজন কমাও না কেন, তোমাকে ওজন কমিয়েই আসতে হবে, বা যদি এই ওয়েট ক্যাটেগরিতে তুমি থাকতে চাও, তাহলে রুলসের মধ্যে একটা রিফরমেশন আসা উচিত। তো দেখা যাক কি হয়। আমরাও আশায় আশায় থাকব ভিনেস যেন তার রৌপ্য পদক পেয়ে যায়। আর এই যে জঘন্য যে ওয়েট ক্যাটেগরির যে আইন কানুনগুলো আছে, সেগুলোর যেন বৈজ্ঞানিক সমাধান হয়, তার জন্য ক্যাশ যেন উপযুক্ত অর্ডার দেয়। দেবে কিনা জানি না, আইওসির পয়সায় পুষ্ট ক্যাশ আইওসির এগেনস্টে রায় দেবে, এতটা আশা করাটা কতটা সম্ভব বুঝতে পারছি না। রায় পেলে বুঝতে পারবো। এপিসোডটাকে এখানেই শেষ করছি। যদি ভালো খবর থাকে আবার এই ইস্যু নিয়ে আসবো। নমস্কার।